আমি কুনাল। দমদম মতিঝিল এলাকার বাসিন্দা। আমাদের বাড়ি আজও একান্নবর্তী মা বাবা, কাকা কাকিমা আর আমার বাবার বড় ভাই জেঠামশাই ও জেঠিমাকে নিয়ে এক জমজমাট সংসার। আমি আমার বাবার বড় সন্তান। আমার পর আমার এক ভাই আর দুই বোন, তারপর জেঠামশাইয়ের দুই মেয়ে রুনা বড় আর মিনু ছোট। কাকার এক ছেলে, বয়স ৮ বছর। আমাদের বাড়িতে সবাই হাসিখুশিভাবে জীবন যাপন করেন। মোটামুটি সচ্ছল পরিবার, কোনো অভাব আমাদের ছিল না। আমাদের বাড়িতে দোলের দিন বেশ বড় করে পুজো করা হয়, এবারও তাই হয়েছিল। আমাদের পাড়াতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দোল খেলা হয়। আমার কোনো বাড়ি সকালে দোল খেলতে পারি না, আমাদের খেলা শুরু হয় দুপুর থেকে, যতক্ষণ না বাড়ির পুজো শেষ হচ্ছে। আমরা সবাই মিলে পুজোর কাজে সাহায্য করি মা কাকিমা জেঠিমাদের। এবার পুজো শেষ হতে হতে 2টা 30 হয়ে গেল। আমরা ভাইবোনেরা পুজোর প্রসাদ খেয়ে যে যার বন্ধুদের সাথে রং খেলতে বেরিয়ে পড়ি। আর এবারও প্রায় 3টা নাগাদ আমি বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে একটা সরু গলি আছে, কোনো একসময় ওইখানে নর্দমা ছিল, আজ আর নেই। এখন শুকনো খটকটে একটা কানা গলি মাত্র। আর গলিতেই আমার কুমার জীবনের অবসান হয়েছিল, আর তাও আমার জেঠামশাইয়ের বড় মেয়ে রুনাকে নিয়ে। আমরা 3জন বন্ধু মিলে দোলের আগেই ঠিক করেছিলাম যে একটু সন্ধ্যের দিকে ওই গলিতে ঘাপটি মেরে থাকব, আর কোনো মেয়ে ওখান দিয়ে গেলে তাকে পাকড়াও করে গলির ভিতরে নিয়ে যাব। আমরা 3জনই খুব ভালো আর ভদ্র ছেলে বলে পরিচিত। রং হাতে নিয়ে পাড়ার সব বাড়িতে ঘুরে ঘুরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম আর ছোটদের গায়ে মুখে আবির ও অন্যান্য রং মাখিয়ে আমাদের দোল শুরু হয়। এরপর আমরা সবাই পাড়ার রাস্তাতে বেরিয়ে সবাই সবাইকে রং মাখাই, সেখানে বড়রাও থাকে। এবার সেরকম ভাবেই সব কিছু চলছিল। সন্ধে প্রায় হয়ে এসেছে, আমাদের পরিকল্পনা মতো ওই গলির কাছে চলে গেলাম আমি, শিবু আর তপন। শেষ বাড়িতে আবির দিতে গিয়ে ওই বাড়ির এক বৌদি আমাদের জোর করে সিদ্ধির শরবত খাইয়ে দিয়েছিল। আমরা যখন গলির কাছে এসে দাঁড়ালাম বুঝতে পারলাম যে সবারই একটু নেশা হয়েছে। শিবু আমার কাছে এসে বলল, কিরে কুনাল, এখন তো একটা মেয়ের দেখা পেলাম না। আমি বললাম, একটু অপেক্ষা করি, দেখি না আমাদের ভাগ্যে কি আছে। একটু পরেই একাধিক মেয়ের কলরব কানে এলো, উকি মেরে দেখি যে 4টে মেয়ে এদিকেই আসছে। আমি ইশারাতে সকলকে চুপ করতে বললাম। শিবু গলির বাইরে দাঁড়িয়ে আছে, আমি আর তপন গলির একটু ভিতরে। মেয়েগুলো কাছাকাছি আসতেই শিবু এগিয়ে গিয়ে বলল, তোমাদের একটু রং মাখাবো। একটি মেয়ে বলল, তাতে আবার জিজ্ঞেস করতে হবে নাকি, রং মাখাবে তো মাখাও। শিবু, এই গলির ভিতরে এসো বলেই মেয়েটিকে হাত ধরে ভিতরে নিয়ে এলো, আর ওই মেয়েটির সাথে বাকি 3জনেই গলির ভিতরে এসে দাঁড়ালো। সবাই গলির ভিতরে ঢুকতেই আমাদের দেখে বলল, তোমরাও রং মাখাবে আমাদের? আমরা সমস্বরে বলে উঠলাম, নিশ্চয়ই মাখব। আমরা 3জনে 3টে মেয়েকে রং মাখাতে লাগলাম। বাকি যে মেয়েটি ছিল সে খুবই ছোট, ও বাকি 3টি মেয়ের উদ্দেশ্যে বলল, এই তোরা রং খেলে আয়, আমি বাড়ি যাচ্ছি। ওদের উত্তরের অপেক্ষা না করেই মেয়েটি চলে গেল। আমি একটি মেয়েকে ধরে ওর মুখে বেশ করে রং মাখাতে লাগলাম, মেয়েটিও আমাকে রং মাখাতে লাগল। মেয়েটির পরনে একটা টি-শার্ট আর নিচে স্কার্ট। আমি হাতে করে একটু আবির নিয়ে শার্টের ভিতরে দিতেই মেয়েটি বলল, এরকম করলে আমি আর রং খেলব না, তুমি খুব অসভ্য। আমি, ওদিকে দেখো, ওরাও তোমার 2 বান্ধবীর বুকে রং মাখাচ্ছে। মেয়েটি ওদিকে দেখল আর কিছু বলল না। আমিও তাই রং দেবার বাহানাতে হাত দিয়ে শুরু করলাম। মেয়েটি জোর করে আমাকে সরাতে চেষ্টা করতে করতে বলল, এটা কি হচ্ছে, তোমার মতলব ভালো নয়, আমাকে ছেড়ে দাও, না হলে আমি চেঁচাব। আমি, চেঁচাও তুমি, লোকে জানলে তোমারই বদনাম হবে, আমাকে হয়তো একটু মারধর করবে, সে আমি সয়ে নেব, কিন্তু তুমি তো লোকের কাছে মুখ দেখতে পারবে না। আমার কথা শুনে মেয়েটি আর কিছুই বলল না। এবার আমি ওকে ঠেলে শিবু আর তপনের কাছে নিয়ে গেছি। শিবু এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আমার সাথী মেয়েটি ওর বান্ধবীদের দেখে আমাকে বলল, দেখো যা করছো সাথে ঠিক নয়, আমি এখনো কুমারী আর এখনো কোনো ছেলে বন্ধু নেই, ওদের মতো আমাকে কিছু করো না প্লিজ। আমি, একদিন তো তোমার সাথে কেউ তো খেলা করবে, এখন একবার পরীক্ষা করে দেখো, তোমার খারাপ লাগলে তোমাকে ছেড়ে দেব। খেলাধুলা শেষ করে মেয়েটি ধীরে ধীরে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চিনতে পারছি না, যদি চিনতে পারতাম তাহলে তোমার বাড়ি গিয়ে নালিশ করে আসতাম। আমি, দেখো যা হবার হয়ে গেছে, আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, এবার বাড়ি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর একটা কথা, তোমার তো কোনো ছেলে বন্ধু নেই আর আমার কোনো মেয়ে বন্ধু নেই, যদি আমাকে তোমার বন্ধু করতে চাও তো কাল সন্ধ্যের সময় এখানে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। এর উত্তরে ও বলল, কেন, একবার করে বুঝি স্বাদ মেটেনি? শুনে আমি একটু হেসে বললাম, শুধু গল্প করব আর আমরা দুজনে দুজনকে চিনে নেব।
ও আর কোনো কথা না বাড়িয়ে ওর বান্ধবীদের দিকে দেখল, ওরাও সবাই তৈরি হয়ে গেছে, তাই ওরা তিনজন চলে গেল। শিবু, খুব মজা পেলাম রে। আমরাও ওর কথাতে একমত হলাম। আর দেরি না করে গলি থেকে একজন একজন করে বেরিয়ে এলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেরিয়ে যে যার বাড়ি চলে গেলাম। রাতে বাড়ি ফিরে বাচ্চাঘর ফাঁকা পেয়ে সোজা ঢুকে পড়লাম আর ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে এলাম। সোজা রান্নাঘরে গেলাম যদি কিছু খাবার পাওয়া যায়। অনেক খোঁজ খুঁজির পরে দুপুরের খিচুড়ি প্রসাদ পেলাম একটা বাটিতে, সেটাই নিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বেরিয়ে এসে জল খেলাম আর সোজা বসার ঘরের দিকে চললাম টিভি দেখব বলে। বসার ঘরের আগে রুনা আর মিনুর ঘর, সেখান দিয়ে যেতে গিয়ে খুব চাপা গলায় কিছু কথা শুনতে পেলাম। মিনুরে আমার মনে হয় ছিঁড়ে গেছে রে, বদমাইশটা জোরে করে খেলল। এরপর মিনুর গলা, যাই বল দিদি, এই বেশ ব্যথা পেলেও পরে কিন্তু বেশ সুখ পেয়েছিলাম। মনে হচ্ছিল যে এর থেকে বেশি সুখ আর কোনো খেলাতে নেই। রুনার গলা, আমারও পরে বেশ মজা লেগেছিল, কিন্তু ওকে তো আর আমি চিনতে পারিনি যে ওর সাথে সময় সুযোগ মতো সেবা নেব, আর ওই গলির মধ্যে কি সেবা নিতে ভালো লাগে বল। মিনুর গলা, সেটা ঠিক বলেছিস, তবে তোকে যে ছেলেটা দিয়েছিল সে তো বলেছে যদি ওর সাথে বন্ধুত্ব করতে চাই তো কালকে সন্ধে বেলা ওই গলিতে যেতে। রুনার গলা, তা তো বলেছিল, কিন্তু যদি খুব পরিচিত কেউ হয় তো আমার খুবই লজ্জা করবে রে। মিনুর গলা, দিদি যাবি কালকে ওর সাথে দেখা করতে, আর হোক না চেনা পরিচিত, তাতে তো কোনো অসুবিধা নেই। আর চেনা হলেই তো ভালো, কোনো ক্ষতির ভয় থাকবে না। আর আমার মনে হয় ছেলেগুলো সবাই ভালো, আর আমার মনে হয় ওরাও আমাদের মতো প্রথমবার। চল না দিদি, একবার ওই ছেলেটার সাথে দেখা করে বন্ধুত্ব পাতাই, তাহলে তুই আর আমি দুজনেই মাঝে মাঝে সেবা নিতে পারব। রুনার গলা, যদি ওরা তিনজনেই আসে তাহলে তো তোকে বা আমাকে দুজনকে দিয়ে নিতে হবে। মিনুর গলা, সে হয় হবে, তবে যাব, তুই আর আমি, ঝুমাকে কিছুই বলবো না আমরা। রুনার গলা, ঠিক আছে, সে দেখা যাবে, আগে তো কাল সন্ধে হোক, আমার খুব খিদে পেয়েছে, মাকে বলি কিছু খেতে দিতে। ওরা এখনই বেরোবে, তাই আমিও চট করে ওদের ঘরের সামনে থেকে সরে গেলাম আর বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে দিলাম। ভাবতে লাগলাম, তাহলে তিনটে মেয়ের মধ্যে আমার দুই বোন ছিল, আর কালকে যদি আমাকে দেখে ওরা বাড়িতে বলে দেয় তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। ভাবতে লাগলাম কি করা যায়, শিবু বা তপনকে বলা যাবে না, তাহলে পাঁচ কান হবে। যা করার আমাকেই করতে হবে। রুনা মিনু খেয়ে বসার ঘরে এলো, আমাকে দেখে রুনা বলল, কিরে দাদা, তোর রং খেলা কেমন হলো? আমি, ভালোই, প্রতিবার যেমন হয় সেরকমই। মিনু, তা তোদের তো দেখলাম না, তোরা কোথায় ছিলি? আমি, কেন, আমরা তিনজন নেই তো পাড়াতেই ছিলাম। রুনা, তা কোনো মেয়েকে রং মাখালি নাকি নিজেরাই নিজেদের রং মাখালি? আমি চুপ করে ভাবতে লাগলাম বলবো নাকি যে ওই গলিতে তিনটে মেয়েকে রং মাখিয়েছি, আর এটা বললে ওর বুঝতে পারবে যে আমরা তিনজনেই ওই গলিতে ছিলাম আর ওদের তিনজনকে সেবা দিয়েছি। আমাকে চুপ করে থাকতে দেখে মিনু বলল, কিরে দাদা, চুপ করে আছিস কেন? আমি, আমার ভীষণ গরম লাগছে, আমি ছাদে যাচ্ছি। সাথে সাথে রুনা আর মিনু বলল, আমরাও ছাদে যাব। আমি ওদের কথা শুনে সোফা থেকে উঠে সিঁড়িতে পা দিলাম। ওদিকে রুনা মিনু দুজনেই মাকে বলল, মা, আমরা দুজনে দাদার সাথে ছাদে যাচ্ছি। মার উত্তর, ঠিক আছে, তোমরা ছাদে যাও, রান্না হলে তোমাদের ডাকব। আমি ওদের আগেই ছাদে চলে এলাম। কোথায় বসবো ভাবছি, এরই মধ্যে রুনা মিনু ছাদে উঠে এলো আর সাথে একটা মাদুরও নিয়ে এসেছে। মাদুর বিছিয়ে আমাকে রুনা বলল, আয় দাদা, মাদুরে বস। আমিও মাদুরে গিয়ে বসলাম। বসার পরে মিনু জিজ্ঞেস করল, এবার তো আর গরম লাগছে না, এবার বল আজ তোরা তিন বন্ধুতে নতুন কিছু করলি কিনা? আমি, ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু তার আগে তোরা বলবি। মিনু, না না, আগে তুই বলো না দাদা। আমি, না, আগে মেয়েরা বলবে, পরে আমারটা বলবো, তবে কোনো কিছুই গোপন করতে পারবি না, আমিও কোনো কিছুই লোকাবো না তোদের কাছে। আমার কথা শুনে দুজনে দুজনের দিকে তাকালো আর রুনা মিনুর কানে কানে কি যেন বলল, সেটা শোনা গেল না। মিনু শুধু না না করতে লাগল। রুনা আমার দিকে তাকিয়ে বলল, দাদা দেখ, আমরা তো এখন বেশ বড় হয়েছি, যদি কোনো ছেলের সাথে কিছু করে থাকি তো তুই আমাদের বকবি না বল। আমি, আগে তো শুনি কোনো ছেলের সাথে তোরা কি করেছিস, আর তাছাড়া আমি কি কোনোদিন তোদের বকেছি না মেরেছি? রুনা, না, তা বকিসনি বা মারিসনি, তবে আজ যেটা হয়েছে তার জন্যে আমাদের দুজনের কোনো দোষ ছিল না, সবটাই জোর করে করেছে। আমি, ওরে কি করেছে সেটা তো বলবি। জোর করে কেউ কি রং মাখবার নাম করে তোদের বাগানে হাত দিয়েছে? মিনু, দাদা জোর করে শুধু হাতই দেয়নি, আরও অনেক কিছু করেছে। আমি মিনুর দিকে তাকিয়ে বললাম, তোদের চেনা ছেলে নাকি অন্য পাড়ার কেউ, আর এ ঘটনা কোথায় হলো? এবার রুনা বলল, ওরে উইয়ে আমাদের কয়েকটা বাড়ির পরে যে কানা গলি আছে সেখানে তিনটে ছেলে দাঁড়িয়েছিল আমরা কাছে যেতেই।
তবে আমরা কেউই ওদের চিনতে পারিনি, রং মাখা মুখ আর অন্ধকার থাকার ফেলে কিছুই বুঝতে পারিনি ওরা কারা। আমি ভাবতে লাগলাম এখনই বলবো ওদের যে ওই তিনজন আমরাই ছিলাম। হঠাৎ রুনার কথায় ত্বক নড়ল। কিরে দাদা, চুপ করে আছিস কেন, কিছু বল। আমি বললাম, তা তোদের আগে বল, কি কি করলো, কিভাবে করলো, আর তোদের মজা লেগেছিল কিনা সব খুলে আমাকে বল। আর আমি কথা দিচ্ছি যে আমি কিছুই বলবো না। তোদের পরে আমি যা বলবো তাতে তোরাও কিছুই বলতে পারবি না আমাকে বা বাড়ির কাউকে। মিনু মুখ নিচু করে বসে আছে, বুঝলাম মিনু কিছুই বলবে না, তাই আমি বললাম, ঠিক আছে আমি নিচে যাচ্ছি, তোরা যখন আর কিছুই বলবি না তো এখানে চুপ করে বসে থেকে কি হবে, বলে আমি উঠে দাঁড়ালাম। আর তাতেই মিনু আমার হাত ধরে বলল, দাদা যাস না রে, আমরা সব বলবো, দেখ আমাদের তো এসব কথা বলার আর কেউ নেই, তুই আমাদের একাধারে দাদা আর বন্ধু, তাই তোকেই আমাদের আজকের ঘটনা সবটাই বলছি। এরপর দুজনে সব কিছু আমাকে বলতে লাগলো, আর ওদের বলা শেষ হলে আমি বললাম, ওরা কি ভিতরে ফেলেছে নাকি বাইরে? রুনা বলল, আমার পিটার উপরে ফেলেছে, আর মিনু একই কথা বলল। রুনা আরও বলল যে, জানিস দাদা, আমার ছোট কাপড়টা টেনে ছিঁড়ে ফেলেছিল, সেটা হয়তো এখনো ওখানেই পড়ে আছে। আমি ভাবতে লাগলাম যে সেটা তো আমি আসার সময় পকেটে করে নিয়ে এসেছি। সেটা আমার বাচ্চা ঘরে ছেড়ে রাখা প্যান্টের পকেটে আছে, যেটা আমি একেবারে ভুলেই গেছিলাম। তাই চট করে উঠে দাঁড়িয়ে ওদের বললাম, তোরা একটু বস, আমি একটু বাচ্চাঘর থেকে আসছি, বলেই খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এলাম আর সোজা বাচ্চাঘরের দরজার কাছে গেলাম। আর তখনই বাচ্চাঘরের দরজা খুলে কাকিমা বেরিয়ে এলেন, আমাকে দেখে বললেন, কিরে কুনাল, ছোট বাইরে নাকি বড় বাইরে? আমি শুধু আমার করে আঙ্গুল তুলে দেখিয়ে সোজা বাচ্চাঘরে ঢুকে গেলাম। দেখলাম আমার জামা প্যান্ট একটা বালতিতে সাবান জলে ভেজানো। তাড়াতাড়ি করে প্যান্টটা তুলে ওর পকেটে হাত দিয়ে সেই ছেঁড়া ছেঁড়া কাপড়টা পেলাম, ওটাকে ভালো করে জলে ধুয়ে নিংড়ে আমার পকেটে চালান করে দিলাম। তারপর বেরিয়ে আবার এসে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। ছাদের দরজার কাছে পৌঁছতেই ওদের দুবোনের কথা কানে আসল। মিনু বলছে, দিদি দাদা এখনো কি করছে রে, হিসি করতে গেল নাকি আমাদের ওই ছেলেগুলো দিয়েছে? সেটা শুনে ঠান্ডা হতে বাচ্চা ঘরে গেল। রুনা, হতে পারে রে। ওর কথা শুনে মিনু বলল, দিদি জানিস তো, এই কদিন আগেই আমি স্কুল থেকে ফিরে পোশাক পাল্টাচ্ছি, ঘরের ভিতরে হঠাৎ আমার নজর গেল ড্রেসিং টেবিলে আয়নাতে দাদা বাইরে বসেছিল। দাদা বুঝতে পারেনি যে আমি দেখছি। সত্যি কথা বলবো দিদি, আমার তখন ইচ্ছে করছিল যে দাদা আমার কাছে আসুক। ওর কথা শেষ হতে রুনাও বলল, হরে মিনু, আমিও যেদিন দাদা ঠান্ডা হওয়া দেখছিলাম তখন মনে হচ্ছিল দাদা নিজে নিজে কেন এমন করছে, আমি তো আছি, আমাকে কি দেখতে পায় না? রুনার কথা শেষ হবার আগেই আমি ঢুকে পড়লাম আর আমাকে দেখে রুনা তোতলাতে লাগলো। বললাম, কি রে, কার সেবা নেওয়ার কথা হচ্ছিল রে রুনা? আমার কথার জবাব দেবে কি লজ্জাতে মাথা যতটা পারে নিচু করে বসে থাকল। আমি মিনুকে জিজ্ঞেস করলাম, তোরাও সেবা নিয়ে নিজেদের মধ্যে বলাবলি করিস তাই না? মিনু শুধু মাথা নেড়ে হা বলল। আমি রুনার কাছে গিয়ে বসে বললাম, আমি সব শুনেছি, তা আমার তোর খুবই পছন্দ তাই না? তা আমাকে তো কোনোদিন বলিসনি। বলে ওর মুখ তুলে আমার দিকে ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলাম, তুই আমার মেশিন কবে দেখেছিস বল, নইলে আমি জেঠিকে সব বলবো যে আজ তোরা কি করেছিস। রুনা আমার হাত ধরে বলল, প্লিজ দাদা, আর তাছাড়া তুইও তো মিনুর বাগান দেখেছিস। আমি মিনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আমি কবে দেখেছি রে? মিনু, কেন গত সপ্তাহে আমি স্কুলের পোশাক পাল্টাবার সময় তুই আয়না দিয়ে চুরি করে দেখছিলি? তুই কি ভেবেছিলি আমি জানতেও পারবো না? তুই যদি নিজে থেকে সামনাসামনি দেখাতিস তাহলে তো আর চুরি করে দেখতে হতো না। রুনা, আমিও তো মেশিন চুরি করেই দেখেছি, তুই কি কখনো আমাকে দেখিয়েছিস? তুই বললেই পারতিস যে মেশিনটা একটু দেখতে দে। মিনু হঠাৎ বলে উঠল, আমি এখন বলছি মেশিনটা একবার দেখা না রে। এই তো আমার লক্ষ্মী বোন দেখতে চাইছে, তোকে দেখাবো, রুনাকে নয়। আর তার বদলে তোর বাগান আমাকে দেখাতে হবে কেমন? মিনু, দাদা আমি রাজি। ঠিক আছে, তার আগে আমি রুনাকে একটা জিনিস দেখাবো বলে রুনার দিকে তাকালাম। রুনা, কিরে দাদা, কি দেখবি রে? যা দেখাবো সেটা দেখলে তুই বিরমি খাবি। রুনা, যা হবার হবে, তুই দেখা, যেটা দেখবি সেটা কি আমার জিনিস নাকি অন্যের? আগে দেখাই, তোকে দেখলেই বুঝতে পারবি সব, বলে আমার পকেট থেকে ছেঁড়া কাপড়টা বের করে ওর হাতে দিলাম। আর সেটা দেখে বুঝতে পারল যে ওর সেই কাপড়টা। আর বোঝার সাথে সাথে রুনা আমার উপর ঝাঁপিয়ে পড়ে বলতে লাগলো, শয়তান, তাহলে তুই আমার সেবা দিয়েছিস? কি করব বল, এত বড় হলাম কিন্তু এখনো পর্যন্ত কাউকে সেবা দেওয়ার সুযোগ পাইনি, তাই তো আমরা তিনজনে মতলব এঁটেছিলাম যে যে করেই হোক আজ কাউকে না কাউকে দিব। মাদুরে পড়ে আছি আর উপরে রুনা হতবম্বের মতো তাকিয়ে আছে আমার আর রুনার দিকে। রুনা না উঠে বলল, দাদা জানিস, আমার স্বপ্ন ছিল যে তোর মতো কোনো রূপবান ছেলের কাছেই প্রথম সেবা নিব।
তুই আমার স্বপ্ন সফল করলি রে আমার লক্ষ্মী দাদা। মিনু সব শোনার পর ধাতস্থ হয়ে শুধু বলল, যাক বাবা, বাইরের কেউ নয়, নিজের দাদার কাছেই যখন ইচ্ছে হবে এবার থেকে সেবা নিব। তবে আমার প্রশ্ন হচ্ছে, দিদিকে তো তুই, তাহলে আমাকে কে দিল? আমি বললাম, শিবু। কেন, তোর ভালো লাগেনি? মিনু, প্রথমে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, তবে পরে বেশ মজা হয়েছে। শুনে রুনা বলল, এখনে থেকে আমরা বাইরের কারো কাছ থেকে সেবা নিব না, কারণ ঘরে আমাদের দাদা আছে। কি দাদা আমাদের সেবা দিবা না? আমি, কেন একটা বলছিস? তোদের সময় সুযোগ করে আমি ঠিক দেব, কোনো চিন্তা করিস না রে তোরা। মিনু আমার আরও কাছে সরে এসে বলল, কিরে দাদা, আমি তো সেই কখন থেকে বের করে রেখেছি, তুই তো একবার দেখলি না। আমি আর কথা না বাড়িয়ে দুজনকে নিয়ে কাজ শুরু করে দিলাম। কাজ শেষে রুনা মিনুকে নিয়ে নিচে নেমে গেল। আমি এবার হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই দু চোখে জুড়ে ঘুম নেমে এলো। একটু পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। জোর করে চোখ খুলে দেখলাম যে কাকিমা আমার মুখের কাছে ঝুঁকে রয়েছে। আমাকে চোখ মেলে চাইতে দেখেই একটু মুচকি হেসে বলল, বাবা কি ঘুম তোমার? কুনাল, সেই তখন থেকে ডাকছি, ঘুমি আর ভাঙছে না তোমার? কাকিমা আমার থেকে কিছু বড় বয়সের বেশি তফাৎ না থাকায় আমাকে তুই না বলে তুমি করেই বলে। কাকিমা, ঘুম তো পাবেই, এত ধকল গেল তোমার? আমি, কিসের ধকল? আজ তো কোনো কাজই করিনি আমি। কাকিমা, কেন মিথ্যে কথা বলছো? দুটো মেয়ের খিদে মেটালে তাতে বুঝি ধকল কম হয়? আমি চোখ বড় বড় করে বললাম, কি বলছো তুমি এসব? কাকিমা, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না, আমি সব দেখেছি। একবার সেবা দেবে গো আমাকে, আমিও একটু শান্তি পেতাম। আমি বুঝলাম যে এখন রাগ থাক করে কোনো লাভ নেই। বললাম, কেন? কাকু আছে তো। কাকিমা, ছাড় তো, তোমার কাকুর কথা উঠার আগে পড়ে যায়। আমার নজর অনেক দিন থেকেই তোমার উপর ছিল। পেলাম তোমাকে ঠিকই, কিন্তু ওই দুইজন আমার আগেই তোমাকে কবজা করে নিয়েছে। নিয়েছে তো নিয়েছে, তাতে আমার কি? শুধু মেশিনটা আমাকেও দিলে হলো। আমার হাত টেনে নিয়ে ঠেকিয়ে বলল, কি অবস্থা হয়েছে দেখেছ? ভিজে গেল। আমি হাত বের করে নিলাম। কাকিমা আমার হাত মুছিয়ে দিয়ে বলল, দেখলে তো কত খিদে। তারপর আমাকে বলল, রাতে আমি তোমার ঘরে যাব, তুমি দরজা ভেজিয়ে রাখবে, কিন্তু যদি তা না করো তো তোমার কপালে খুব দুঃখ আছে। তুমি ওই দুটোকে পাবে না। ওদের আমি সবাইকে বলে দেবার ভয় দেখিয়ে তোমার থেকে দূরে সরিয়ে দেব। আমি আর অন্য উপায় না দেখে বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। এখনই ইচ্ছে করছে, কিন্তু এখন হবে না দিদি, রাতের খাবার বেড়ে ফেলেছে, চলো খেয়ে নেবে, আর ঘরে গিয়ে দরজা ভেজিয়ে শোবে, আমার সময় মতো ঠিক চলে যাব তোমার ঘরে। আমরা নিচে নেমে এলাম, সোজা গিয়ে খাবার টেবিলে বসলাম। দেখলে রুনা, মিনু, জ্যাঠা, বাবা, কাকা সবাই আমার জন্যে বসে আছে। আমরা সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুতে চলে গেলাম। আমি খবর টেবিল থেকে উঠতেই কাকিমা আমার কাছে এসে বললেন, যা বলেছি মনে আছে তো? আমি, ভুলি কি করে বলো? কাকিমা আমাকে চোখ মেরে চলে গেলেন। আমি কাকিমার চলে যাবার দিকে একটু তাকিয়ে মুখ ঘোরাতেই দেখি পুনু বা পূর্ণিমা, আমার নিজের বোন, আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওর মুখের দিক থেকে আমার দৃষ্টি একটু নিচের দিকে নামতেই দেখি ওর বয়সের তুলনায় বড় হয়ে গেছে। ওর বয়স সবে 15 বছর, আর ছোট বোন কৃষ্ণার বয়স 13 বছর। আজকের আগে আমি কোনোদিন নিজের বোনকে এভাবে দেখিনি, কিন্তু আজ যেন আমার চোখ আর ফেরাতে পারছি না। পুনু এবার আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এই দাদা কাকিমা কি বলল রে তোকে? আমি ওর কথার উত্তর কি দেব, শুধু তাকিয়ে আছি। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে এক হাতে আমাকে নাড়িয়ে দিয়ে বলল, কিরে দাদা, বললি না কাকিমা কি বলল তোকে? আমার সম্বিত ফিরতে বললাম, ওরে কাল কাকিমাকে কয়েকটা জিনিস এনে দিতে হবে, আর সেটা কাউকে বলতে মানা করেছেন। পুনু, তা যাবার সময় তোর পিঠে ঘষে দিল কেন রে? আমি, তা তো জানি না, হয়তো অসাবধানে লেগে গেছে। পুনু, আমার কিন্তু তা মনে হয় না রে। কেননা একদিন যখন তুই বলেই চুপ করে গেল। আমি, একদিন কি রে চুপ করে গেলি কেন? পুনু, না কিছু না, তবে দাদা কাকিমার থেকে সাবধান। আমি জানি কাকিমা তোকে সব সময় চোখ দিয়ে গিলে খায়, মনে হয় সুযোগ পেলে একদম তোকে গিলে খেয়ে নেবে রে। আমি, কি বলছিস তুই? কাকিমা এমন নয় রে। পুনু, কি রকম সেটা আমি জানি রে দাদা, আর একটা কথা, তুই আমাকে ওভাবে দেখছিলি কেন রে? আমি, কি না তো, আমি সেভাবে দেখিনি। পুনু, দাদা মেয়েরা সব বোঝে, কোনো ছেলের নজর কোথায়। আমার কাছে লুকোচ্ছিস তুই? সত্যি করে বলো না, তুই আমারগুলো দেখছিলিস? এবার ওর এই জেরার ফলে একটু রেগে গিয়ে বললাম, বেশ করেছি, দেখেছি তো, কি হয়েছে? তোর ক্ষয়ে গেছে নাকি রে? পুনু, না, না দেখলে বা হাত দিলে ক্ষয়ে যাবে কেন? আমিও তো বলছি দেখেছিস, বেশ করেছিস, আবার দেখ। আমি এবার একটু আস্তে করে বললাম, বড় হয়ে গেছে রে। এই তো কদিন আগে ছোট ছিল।
কারো হাত পড়েছে নাকি? পুনু বলল, যদি কারো হাত পড়েও থাকে তো কি হয়েছে তাতে? আর তুই শুধু দেখবি নাকি আরও অন্য কিছু মন চাইছে? আমি, তার মানে অন্য কেউ? কে সে বল আগে, না হলে আমি মাকে বলে দেব। পুনু একটু ভয় পেয়ে বলল, দাদা তুই কাউকে বলিস না তো, বন্ধু তপনদা প্রায় 1 বছর ধরে বড় করে দিয়েছে। গত বছর একদিন আমি টিউশন নিয়ে ফিরছিলাম, ওই কানা গলিটার সামনে তপনদা দাঁড়িয়েছিল। আমি যেতেই আমাকে দেখে বলল, পূর্ণিমা তুই দিন দিন বেশ সুন্দরী হচ্ছিস রে। এই প্রথম আমাকে কোনো ছেলে সুন্দরী বলল, আর তাতেই আমি একটু গেলে গিয়ে ওকে বললাম, তুমিও তো বেশ সুন্দর তপনদা। যে কোনো মেয়ে তোমাকে পেলে লুফে নেবে, তোমার সাথে প্রেম করতে চাইবে। শুনে তপনদা আমাকে বলল, তোরও কি আমার সাথে প্রেম করতে ইচ্ছে করে বলো না? আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করেছিলাম, আর তাতেই তপনদা বুঝে গেল যে আমারও ওকে পছন্দ। আমার হাত ধরে ওই গলির একটু ভিতরে নিয়ে যায়। এসবে আমারও খুবই ভালো লাগতে লাগল। সেই থেকে যখনই সুযোগ পাই তপনদার সাথে প্রেম করি, তবে কোনো দিনই ও নিচের জিনিস ব্যবহার করেনি, শুধু হাত দিয়েছে। আমি এবার বেশ গম্ভীরভাবে বললাম, এরপর আর কোনোদিন তপন বা অন্য কোনো ছেলের কাছে যাবি না। তুই যদি এরপর ওর কাছে যাস তো আমি মা বাবাকে সব বলে দেব। পুনু, দাদা একটা কথা বলবো তোকে। আমি, বল। আমি তপনদার কাছে আর যাব না যদি তুই আমার জিনিসটা ব্যবহার করিস। তবেই যাওয়া বন্ধ করব। আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি সেবা না দিয়ে থাকতে পারবো না। আমি, ঠিক আছে সে দেখা যাবে, এখন যা শুয়ে পড়, বলে আমি চলে আসতে যাব, তখনই পুনু পেছন থেকে বলল, যা দরজা ভাজিয়ে শুয়ে পড়, কাকিমা আসবে। আমি, তুই কি বলছিস এসব? কাকিমা কেন আসবে আমার ঘরে? পুনু, দেখ দাদা, আর আমাকে ভোলাস না, আমি শুনেছে কাকিমা তোকে দরজা ভেজিয়ে রেখে শুতে বলেছে, আর আমি জানি কাকিমা তোর সাথে শুধু গল্প করতে যাবে না, কাকিমা তোকে দিয়ে সেবা নিতে চাই। সে তুই যা খুশি কর, তবে আমাকেও সেবা দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, এবার যা, কেউ দেখে ফেলবে, আর আমি তোকে নিয়ে কাল থেকে শুরু করব। আমার কথা শুনে হামি দিয়ে ছুটতে চলে গেল। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, ভাবলাম একদিনেই সব কেমন পাল্টে গেল। গতকাল ও আমি এসব ভাবতেও পারতাম না, আর আজ সবাই আমার সেবা নিতে চাইছে। একটু পরে আমার ঘরের ভেজানো দরজা একটু ফাঁক করে কেউ একজন ঢুকল, বুঝলাম কাকিমা এলো।